বর্বরতার নিশানা ইরানের বেসামরিক স্থাপনা, তেল ও পানি শোধনাগারে হামলা, বৈরুতে হোটেলে আঘাতে নিহত 4। ইসরায়েলের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, ওয়াশিংটন তেহরান পাল্টাপাল্টি হুঁশিয়ারি। ট্রাম্প আমাদের নেতাকে হত্যা করেছেন, আমরা তাকে ছাড়ব না। ইরানে মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে দেশে দেশে বিক্ষোভ, ক্যাপিটল হিলের সামনে সমাবেশ, হামলা বন্ধের দাবিতে তেল আবিবেও প্রতিবাদ। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনাল। যুক্তরাষ্ট্র ইসরায়েলের বর্বরতার নিশানা ইরানের বেসামরিক স্থাপনা। তেহরানে বিমান হামলায় তেল ও পানি শোধনাগারে আগুন ধরে যায়। লেবাননে হোটেলে আঘাতে নিহত হয়েছেন অন্তত 4 জন। ইসরায়েলের বিভিন্ন শহরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। খামেনি সহ শীর্ষ নেতাদের হত্যা করায় ট্রাম্পকে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের শীর্ষ কর্মকর্তা। আর ইরানের সঙ্গে কোনো সমঝোতা চান না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের রাজধানী সহ কয়েকটি শহরে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। হামলার পর তেহরানের একটি তেল শোধনাগারে ভয়াবহ আগুন ধরে যায়। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে তারা ইরানের বেশ কয়েকটি জ্বালানি মজুত কেন্দ্রে হামলা চালিয়েছে। হামলা হয়েছে একটি পানি বিশুদ্ধকরণ প্ল্যান্টেও। তেহরানের পাশাপাশি কারাজ শহরের শিল্পাঞ্চলকেও লক্ষ্যবস্তু করেছে নেতানিয়াহু বাহিনীর যুদ্ধবিমান। লেবানন জুড়েও আগ্রাসন চালাচ্ছে ইসরায়েলি সেনারা। বৈরুতে কুদস ফোর্সের লেবানন শাখার শীর্ষ কমান্ডারদের লক্ষ্য করে হামলার খবর পাওয়া গেছে। এছাড়া রাজধানীর একটি হোটেলে চালানো হামলায় কয়েকজন হতাহত হয়েছেন। জবাবে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে রকেট ছুড়েছে হিজবুল্লাহ। যুক্তরাষ্ট্র ইসরায়েলের আগ্রাসনের জবাব দিচ্ছে ইরান। রাত থেকে ঝাঁকে ঝাঁকে মিসাইল ছোড়া হয় ইসরায়েলের বিভিন্ন শহর লক্ষ্য করে। তেল আবিবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিছু হামলা প্রতিহত করলেও বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে বিভিন্ন সামরিক অবকাঠামোতে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও পাল্টা আঘাত হেনেছে ইরান। কুয়েতের মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে মিসাইল ছুড়েছে আইআরজিসি। কুয়েত সরকার জানিয়েছে তাদের আন্তর্জাতিক বিমানবন্দরের জ্বালানি ট্যাঙ্ক এবং সামাজিক নিরাপত্তা কার্যালয়ের প্রধান ভবনেও ড্রোন হামলা হয়েছে। সৌদি আরবের রাজধানী রিয়াদের কূটনৈতিক পাড়া লক্ষ্য করেও ড্রোন ছোড়ে ইরান, যদিও বেশিরভাগই ভূপাতিত করার দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। ইরানের সঙ্গে কোনো ধরনের সমঝোতা চান না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন দেশটিতে এমন একজনকে ক্ষমতায় দেখতে চান যিনি ইরানকে আর যুদ্ধের পথে নেবেন না। সম্প্রতি ইরানের একটি স্কুলে চালানো হামলায় বহু হতাহতের ঘটনার দায় পুরোপুরি অস্বীকার করেন মার্কিন প্রেসিডেন্ট। তেহরানে হামলা চালিয়ে খামেনি সহ দেশটির শীর্ষস্থানীয় নেতাদের হত্যা করায় ট্রাম্পকে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের শীর্ষ কর্মকর্তা আলী লারিজানি। ট্রাম্প বুঝতে পারছে না যে ইরানিদের মধ্যে পার্থক্য থাকলেও তারা এখনো ইরানি এবং ইরানের পাশে দাঁড়ায়। ইরানকে ভাগ করার ধারণা তাদের সহযোগিতা পাবে না। তিনি আমাদের নেতাকে হত্যা করেছেন, আমরা তাকে ছাড়ব না। প্রতিবেশী দেশগুলো থেকে ইরানে হামলা না হলে সেখানে আক্রমণ না করার ঘোষণা দিয়েছিলেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে ডোনাল্ড ট্রাম্প এটিকে ইরানের আত্মসমর্পণ ভেবে ভুল করেছেন বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি বলেন ইরান যুদ্ধের জন্য প্রস্তুত আছে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। মধ্যপ্রাচ্য সংঘাত নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী রবিউল ইসলাম আওলাদ, যাচ্ছে তার কাছে। আওলাদ, শুরুতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা যেমনটি বলছিলাম যে আজকে যুদ্ধের 9তম দিনে পৌঁছেছে এবং ইসরায়েল এবং ইরানের পাল্টাপাল্টি হামলা যেমন অব্যাহত আছে, সবচেয়ে বড় যে বিষয়টি আজকে কিন্তু প্রথমবারের মতো ইরানের জ্বালানি যে মজুতাগার এবং পরিশোধনাগার সেখানে হামলা হয়েছে। এর মধ্য দিয়ে কি সংকট আরও দীর্ঘায়িত হওয়ার একটি পথে পা বাড়ালো? হ্যাঁ আপনি ঠিকই বলেছেন। এখন এই মুহূর্তে কিন্তু পাল্টাপাল্টি হামলা এতদিন কিন্তু ছিল যে সামরিক স্থাপনা লক্ষ্য করে ইরানের যে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং তাদের যে ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র, সেই সকল জায়গাগুলোতে এতদিন ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র হামলা চালিয়ে আসছে। কিন্তু গতকাল রাত থেকে আমরা দেখেছি জ্বালানি উৎপাদন কেন্দ্র এবং জ্বালানি পরিশোধনাগার এই জায়গাগুলোতে হামলা চালানো হয়েছে। এর মধ্যে থেকে আসলে ইরানকে অর্থনৈতিকভাবেও পঙ্গু করার একটি
পাইতারা বা প্রচেষ্টা কি বলা যায়? অর্থনৈতিক সামরিক সব দিক থেকেই ইরানকে একটা কোণঠাসা করার চেষ্টা করা হচ্ছে, চাপের মুখে ফেলা হচ্ছে। এবং এর আগে যে আলোচনার কথা বলা হয়েছিল সেই আলোচনায় রাজি করানোর জন্য প্রথমে একটা চাপ দেওয়া হয়েছিল, সেই চাপের পরে কিন্তু সামরিক হামলা শুরু হলো, অভিযান শুরু হলো। এবং সেই দিক থেকে কিন্তু আমরা জানি যে ইরান কিন্তু মাথা নোয়াবার নয় মনে হচ্ছে। ইরান কিন্তু এখন পর্যন্ত তাদের অবস্থানে অটল রয়েছে। আমরা জানি যে তেহরানে বা অন্যান্য জায়গায় যে জ্বালানি স্থাপনায় হামলা চালানো হয়েছে, এর পাল্টা কিন্তু পদক্ষেপ নেওয়া হয়েছে ইরানের পক্ষ থেকে। তারা সৌদি আরব, কাতার, কুয়েত সহ বিভিন্ন জায়গায় হামলা চালিয়েছে এবং সেগুলোও কিন্তু গুরুত্বপূর্ণ স্থাপনা, বিশেষ করে বিমানবন্দর থেকে শুরু করে গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালানো হয়েছে। আরেকটি বিষয় যে বাহরাইনের পানি শোধনাগারে হামলা চালানো হয়েছে, ড্রোন হামলা। কিন্তু এই বাহরাইনে হামলার আগে কিন্তু ইরানের একটি পানি শোধনাগার সেটি কিন্তু ধ্বংস করে দেওয়া হয়েছে, তার পাল্টা পদক্ষেপ হিসেবে এই কাজ করা হয়েছে। এর বিরুদ্ধে কিন্তু ইসরায়েলে কিন্তু পাল্টা হামলা চালাচ্ছে। আমরা জানি ইরানের জ্বালানি স্থাপনার পাশাপাশি লেবাননের বৈরুতেও কিন্তু হামলা হয়েছে। আরেকটি বিষয় আপনাকে বলে রাখা ভালো যে এই হামলার কিন্তু পাশাপাশি হুঙ্কার কিন্তু অব্যাহত রয়েছে। আমরা জানি যে ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু বলেছেন যে ইরানের সাথে এই মুহূর্তে কোনো ধরনের আলোচনা হবে না। তাদের যে শীর্ষ নেতৃত্ব, সেই শীর্ষ নেতৃত্বকে ধ্বংস করা হয়েছে, সামরিকভাবে পঙ্গু করে দেওয়া হবে, অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়া হবে, তবু আলোচনা করা হবে না। এবং তারা চায় তাদের যে সমর্থিত যে সরকার ব্যবস্থা, অর্থাৎ রিজিম চেঞ্জ বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে, মানে সরকার পরিবর্তন, এই সরকার পরিবর্তন না হওয়া পর্যন্ত তারা ক্ষান্ত হবে না, এমনটি বলেছে। কিন্তু অন্যদিকে কিন্তু ইরানের যে প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান তিনি কিন্তু বলেছেন যে তারা 1 ইঞ্চি মাটিও ছাড় দিবেন না। তারা যে কোনো শক্তি, স্থল অভিযান হোক আর আকাশ থেকে হোক, যেভাবেই হোক তারা পাল্টা প্রতিরোধ গড়ে তুলবে। আর আইআরজিসি যে ব্যাপারটি তারাও কিন্তু বলেছে, অর্থাৎ ইরানের তো বিভিন্ন ফ্রন্ট রয়েছে, ইসলামী বিপ্লবী গার্ড, তারা কিন্তু বলেছে যে তীব্র আক্রমণের জন্য অন্তত 6 মাসের অস্ত্র তাদের কাছে রয়েছে। আওলাদ, একটি বিষয়, এখন পর্যন্ত যে ইরানের যে রেজিস্ট্যান্ট যে ফ্রন্টগুলো রয়েছে, তাদের যে প্রক্সি নেটওয়ার্ক যেগুলোকে বলা হয়, এখন পর্যন্ত কিন্তু হাউথি বিদ্রোহীরা ইসরায়েলের বিপক্ষে হামলা চালায়নি। এই বিষয়ে কিন্তু মানুষজনের মধ্যে একটি জনমনে বিভিন্ন ধরনের কৌতূহল রয়েছে। এটা আসলে জানা গেছে হাউথি বিদ্রোহীরা আসলে অপেক্ষা করছে, সবগুলো যদি একসাথে প্রত্যেকটি ফ্রন্ট তারা একসাথে চালু করতে চায় না। হয়তো হাউথি বিদ্রোহীরা কিছুটা কোণঠাসা রয়েছে। আমরা জানি যে কিছুদিন আগে তারা কিন্তু যুক্তরাষ্ট্রের সঙ্গে এক ধরনের একটা চুক্তি করেছে, যুদ্ধবিরতির চুক্তি। কারণ যুক্তরাষ্ট্র ইয়েমেনেও কিন্তু হামলা চালিয়েছে ওই সময়, যখন লোহিত সাগরে একের পর এক তেলবাহী জাহাজ হামলা চালানো হচ্ছিল ইসরায়েলি অভিমুখে, তখন কিন্তু যুক্তরাষ্ট্র পাল্টা হামলা চালায় এবং এই হামলার পরে কিন্তু হাউথি বিদ্রোহীদের সাথে যুক্তরাষ্ট্রের এক ধরনের যুদ্ধবিরতি হয়। সেই যুদ্ধবিরতির পরে কিন্তু তারা হামলা বন্ধ করে। কিন্তু এই মুহূর্তে আমরা জানি যে হিজবুল্লাহ ইসরায়েলে পাল্টা আঘাত হানছে, কিন্তু অন্যান্য যে শক্তি, বিশেষ করে আপনি যেটি বলছেন যে হাউথি বিদ্রোহী, তারা আমার মনে হয়, যতটুকু মনে হচ্ছে, তারা পরবর্তীতে ধারণ করবে, তখন আসলে আরো ভয়াবহ রূপ নিতে পারে। আপনি জানেন যে এই যুদ্ধের প্রেক্ষাপটে দেশে দেশে কিন্তু বিক্ষোভ হচ্ছে, বিশেষ করে ইরানের পক্ষেই মানুষ বেশি দাঁড়াচ্ছে। আমরা দেখেছি যে ইরানকে আসলে গাজার মতো একটি করে দেওয়ার অপচেষ্টা হচ্ছে। সেই ক্ষেত্রে দেশে দেশে বিক্ষোভ আসলে এই মার্কিন সরকারকে চাপে রাখতে কতটা আসলে ভূমিকা রাখবে? ইরান, আপনি ঠিকই বলেছেন, এই মুহূর্তে কিন্তু ইরানের উপর যে হামলা বা যুদ্ধ, এটি কিন্তু এক ধরনের চাপিয়ে দেওয়া বলা যেতে পারে। কারণ আগে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এবং এই হামলায় সামরিক স্থাপনার পাশাপাশি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং হতাহতের সংখ্যাও কিন্তু অনেক ইরানে, যার কারণে মানবিক দিক বিবেচনা করে বিশ্বজুড়ে কিন্তু প্রতিবাদ হওয়াটাই স্বাভাবিক। শুধু বিশ্বের বিভিন্ন দেশে নয়, আপনি জানেন যে যুক্তরাষ্ট্রেও কিন্তু বিক্ষোভ হচ্ছে। আজও ক্যাপিটল হিলের সামনে বিক্ষোভ হয়েছে, নিউ ইয়র্কে বিক্ষোভ হয়েছে, কানাডায় বিক্ষোভ হয়েছে, খোদ ইসরায়েলেও কিন্তু এই ইরানে হামলা বন্ধের দাবিতে বিক্ষোভ রয়েছে। ইরান এই সংক্রান্ত আমাদের একটি প্রতিবেদন রয়েছে, আমরা একটু দেখে তারপরে আলোচনা আসতে চাই। ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের প্রতিবাদে স্থানীয় সময় শনিবার ওয়াশিংটন ডিসির ক্যাপিটল হিল ভবনের বাইরে বিক্ষোভ করেন কয়েকশো মানুষ। ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের চেষ্টার নিন্দা জানিয়ে বিক্ষোভকারীরা বলেন, কোনো এক স্বৈর শাসক নয়, ইরানের ভবিষ্যৎ তাদের জনগণই নির্ধারণ করবে। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র ইরানে যা করছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করেছে, সাধারণ মানুষ, ছোট ছোট শিশুকে মেরে ফেলেছে। এর প্রতিবাদ জানাতেই আজকে আমরা এখানে এসেছি। ওয়াশিংটন ডিসির পাশাপাশি বিক্ষোভ হয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরেও। এ সময় অবিলম্বে নিরীহ ইরানিদের উপর ইসরায়েলি হামলা বন্ধের দাবি জানান। অবিলম্বে যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর আন্তর্জাতিক সম্প্রদায়কে চাপ প্রয়োগের আহ্বানও জানান তারা। একই
একই দিনে ইতালির মিলানেও ইরানের সমর্থনে জনসমাবেশের আয়োজন করা হয়। পিয়াজাডেলা রেপুবলিকা এলাকায় আয়াতুল্লাহ খামেনিকে স্মরণে শতাধিক মানুষ সমবেত হন। তারা বলেন, আয়াতুল্লাহ খামেনি শুধু ইরানি জনগণের রাজনৈতিক নেতা ছিলেন না, তিনি বিশ্বের লাখ লাখ মুসলিমের জন্য আধ্যাত্মিক ও ধর্মীয় নেতা ছিলেন। এদিকে বুলগেরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বাইরে ইরানের হামলার প্রতিবাদে অংশ নেন শত শত মানুষ। যুক্তরাষ্ট্র ইসরায়েলি হামলাকে অবৈধ উল্লেখ করে অবিলম্বে আগ্রাসন বন্ধের দাবি জানান তারা। নিরীহ ইরানিদের উপর হামলার প্রতিবাদে খোদ ইসরায়েলে বিক্ষোভ হয়েছে। তেল আবিবের রাস্তায় নেমে যুদ্ধ দ্রুত শেষ করার আহ্বান জানান। এ সময় আন্দোলনকারীদের বাধা দেয় নিরাপত্তা বাহিনী। বাকবিতণ্ডার এক পর্যায়ে একজন বিক্ষোভকারীকে আটক করে নিয়ে যায় নিরাপত্তা বাহিনী। শিউলি রোজা, সময় সংবাদ। ইরান, আমরা প্রতিবেদনটি দেখলাম। এই যে বিক্ষোভ এবং যে আন্দোলন চলছে, এই আন্দোলনের পাশাপাশি কিন্তু যুদ্ধের একটা ভয়াবহ প্রভাব পড়ছে। আসলে সেটা বলছিলাম যে আপনি জানেন যে আমাদের দেশেও যেমন আসলে আতঙ্কিত, যে উদ্বিগ্ন হচ্ছে যে আগামী দিনগুলোতে কি হবে, অন্য দেশগুলোর আসলে কি অবস্থা এই নিয়ে যদি আমি আসলে যুদ্ধ মনে হয় যে দুপক্ষের যুদ্ধ, কিন্তু আসলে যুদ্ধ দুপক্ষের হয় না। এই যুদ্ধে কিন্তু পুরোটা প্রভাব পড়ে, কারণ পৃথিবীটা একটা গ্রামের মতো, পুরো একে অন্যকে ছাড়া টিকতে পারে না। যেহেতু আমরা জ্বালানি স্থাপনা, আমরা জানি যে ইরানের এই হামলার পরে কিন্তু কার্যত বন্ধ রয়েছে হরমুজ প্রণালী, এবং হরমুজ প্রণালী বন্ধ হওয়ার কারণে কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে জ্বালানি যে তেল সরবরাহ ব্যবস্থা, সেটা একটা বিঘ্ন ঘটেছে। এরই মধ্যে কিন্তু আমরা জানি যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলার কারণে পাল্টা হামলা চালাচ্ছে ইরান। ইরান কিন্তু যে প্রতিবেশী দেশগুলো রয়েছে, বিশেষ করে বাহরাইন, কুয়েত, কাতার সহ এবং সৌদি আরব, এবং তাদের লক্ষ্যবস্তু কিন্তু হচ্ছে কিন্তু জ্বালানি স্থাপনা। সেই জ্বালানি স্থাপনা হামলার কারণে কিন্তু কুয়েত এরই মধ্যে জ্বালানি তেল উৎপাদন বন্ধ ঘোষণা করেছে। এছাড়া বিশ্ববাজারে তেলের দাম কিন্তু বাড়ছে। তেলের দামের শুধু নয়, তেলের দাম যদি যখন বাড়বে তখন কিন্তু উৎপাদন ব্যবস্থায় এর প্রভাব পড়বে। উৎপাদন ব্যবস্থায় প্রভাব পড়ার কারণে খাদ্যের দামও বাড়তে পারে। এক্ষেত্রে বিশেষ করে যে তৃতীয় বিশ্বের যে দেশগুলো রয়েছে, দরিদ্র যে দেশগুলো রয়েছে, এই দেশগুলোর কিন্তু প্রভাবটা সবচেয়ে বেশি। আরেকটি বিষয় যে দেশে দেশে জ্বালানি সংকট হচ্ছে, এই জ্বালানি সংকট কিন্তু বাংলাদেশেও দেখা দিচ্ছে এরই মধ্যে। রবিউল, আসলে আমরা আশা করি যে এই সংকট খুব দ্রুতই কাটবে, কারণ জানেন যে এই জ্বালানি সংকট পুরো বাংলাদেশের সাথেও আসলে কিন্তু এটি ওতপ্রোতভাবে জড়িত। রবিউল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ ইনান। মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী রবিউল ইসলাম আওলাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। আকস্মিক বন্যায় কেনিয়ার নাইরোবিতে 23 জনের প্রাণহানি, ভেসে গেছে রাস্তাঘাট, যানবাহন। যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে টর্নেডোর আঘাতে নিহত 8, চলছে উদ্ধার অভিযান। মধ্যপ্রাচ্য সংঘাত শুরুর পর এখন পর্যন্ত জ্বালানি তেলের দাম 25%-এরও বেশি বেড়েছে। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে বিঘ্নের কারণে মধ্যপ্রাচ্য জুড়ে বন্ধ হওয়া তেল ক্ষেত্রগুলোর উৎপাদন স্বাভাবিক গতিতে ফিরতে কয়েক সপ্তাহ সময় লাগবে বলে মনে করেন বাজার বিশ্লেষকরা। ইরানের সঙ্গে মার্কিন ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী তেলের দাম 25%-এরও বেশি বেড়েছে। বিশ্বের প্রায় 20% তেল গ্যাস পরিবহন হওয়া হরমুজ প্রণালীর প্রবেশপথে আন্তর্জাতিক জাহাজ চলাচল প্রায় স্থবির হয়ে পড়েছে। এতে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইরাক এবং কুয়েত 140 মিলিয়ন ব্যারেল তেলের রফতানি স্থগিত করতে বাধ্য হয়েছে, যা বৈশ্বিক চাহিদার প্রায় 1.4 দিনের সমান। এতে এই দেশগুলোর তেল গ্যাসের মজুত ক্রমেই বাড়ছে। এরই মধ্যে ইরাক ও কুয়েতের তেল ক্ষেত্রগুলো তেল উৎপাদন কমাতে বাধ্য হয়েছে। সংযুক্ত আরব আমিরাতও তা কমাতে পারে বলে ধারণা বিশ্লেষকদের। জাহাজ চলাচলে বিঘ্নের কারণে মধ্যপ্রাচ্য জুড়ে বন্ধ হওয়া তেল ক্ষেত্রগুলোর উৎপাদন স্বাভাবিক গতিতে ফিরতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে বলেই মনে করেন বাজার বিশ্লেষকরা। যেখানে ইরানি বাহিনী আঞ্চলিক জ্বালানি কাঠামোগুলোকে হামলার লক্ষ্যবস্তু করেছে। এর মধ্যে কাতার এনার্জির স্বাভাবিক উৎপাদনে ফিরতে 1 মাস সময় লাগবে, আর সৌদি আরামকোর রাস তানুরা শোধনাগার ও অপরিশোধিত তেল রফতানি টার্মিনালও হামলার কারণে বন্ধ হয়ে গেছে। ফলে যুদ্ধ অবসান হওয়ার পরও জ্বালানি অবকাঠামো ও জাহাজ চলাচলে ক্ষয়ক্ষতির মাত্রার উপর নির্ভর করে সরবরাহ দাম আগের অবস্থানে ফিরতে কয়েক সপ্তাহ বা মাস সময় লাগবে। এশিয়ার জ্বালানি চাহিদার 60% মধ্যপ্রাচ্যের দেশগুলো সরবরাহ করে থাকে। ইতিমধ্যে দেশগুলোর অর্থনীতিতে জ্বালানি সরবরাহ ব্যাঘাতের প্রভাব পড়েছে। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। এদিকে মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে প্রায় 1 বছর পর ভারতে বেড়েছে এলপিজি সিলিন্ডারের দাম। রান্নার গ্যাসের দাম বাড়ায় নতুন করে চাপে পড়েছে সাধারণ মানুষের উপর। প্রায় 1 বছর পর জ্বালানির দাম বাড়তেই ভারতের বিভিন্ন শহরে শুরু হয়েছে বিক্ষোভ।
রান্নার জ্বালানি হিসেবে ব্যবহৃত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির দাম বাড়িয়েছে ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো। দিল্লিতে 14.2 কেজি ওজনের একটি সিলিন্ডারের দাম প্রায় 7% বাড়িয়ে 913 রুপি নির্ধারণ করা হয়েছে। প্রায় 1 বছর পর এই মূল্যবৃদ্ধি কার্যকর হলো। জ্বালানি বাজারে অস্থিরতার জন্য মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতকে দায়ী করা হচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের কারণে সরবরাহে অনিশ্চয়তা তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম বেড়েছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এলপিজি আমদানিকারক দেশ ভারত, যেখানে ব্যবহৃত গ্যাসের প্রায় 2/3 আমদানি করা হয়। দাম বাড়ার প্রভাব সরাসরি পড়ছে সাধারণ মানুষের ওপর। দিল্লির এক বাসিন্দা জানিয়েছেন, সিলিন্ডারের দাম বাড়ায় সংসার চালানো আরো কঠিন হয়ে পড়ছে। তার ভাষায় নিত্য প্রয়োজনীয় পণ্য থেকে শুরু করে প্রায় সবকিছুর দামই বাড়ছে। সাধারণ মানুষের জীবনযাপন ক্রমেই কঠিন হয়ে উঠছে। আমি এখানে একটি সিলিন্ডার কেনার জন্য এসে দেখি দাম 60 টাকা করে বেড়ে গেছে। এত মূল্যস্ফীতি, এটা আমাদের জন্য অনেক সমস্যা তৈরি করছে। রান্নাঘরের জিনিসপত্র থেকে শুরু করে সবকিছুর দাম বেড়েছে। আমরা কিভাবে আমাদের ঘর চালাবো? মূল্যবৃদ্ধির প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে। বিরোধী দল কংগ্রেস অভিযোগ করেছে, এই সিদ্ধান্তের মাধ্যমে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের ওপর নতুন করে চাপ সৃষ্টি করেছে সরকার। দলটি সরকারের কাছে গ্যাসের দাম আগের পর্যায়ে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কায় সাইপ্রাসে যুদ্ধ বিমান পাঠানোর পরিকল্পনা করছে তুরস্ক। একই সঙ্গে কূটনৈতিক তৎপরতাও জোরদার করেছে আঙ্কারা। আর ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে ফোন আলাপে তুরস্কের প্রেসিডেন্ট সতর্ক করেছেন, দীর্ঘমেয়াদী সামরিক সংঘাত আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে। মধ্যপ্রাচ্যের উত্তেজনা ছড়িয়ে পড়ছে পূর্ব ভূমধ্যসাগরেও। ইরানের সম্ভাব্য পাল্টা হামলার আশঙ্কায় সাইপ্রাসে F-16 যুদ্ধবিমান মোতায়েনের পরিকল্পনা করছে তুরস্ক। ফরাসি বার্তা সংস্থা AFP জানিয়েছে, তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই পদক্ষেপ বিবেচনা করছে। মূল লক্ষ্য শুধু তুরস্ক নিয়ন্ত্রণাধীন সাইপ্রাস অঞ্চলে নিরাপত্তা জোরদার করা এবং দ্বীপটিকে সম্ভাব্য আঞ্চলিক সংঘাতের প্রভাব থেকে সুরক্ষা দেয়া। সম্প্রতি পূর্ব ভূমধ্যসাগরের দ্বীপ সাইপ্রাস ইরানি ড্রোন হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হওয়ার পর পরিস্থিতি আরও সংবেদনশীল হয়ে ওঠে। ওই হামলার পর আঙ্কারা মনে করছে সাইপ্রাস ঘিরে সামরিক ঝুঁকি বেড়েছে। ফলে প্রতিরক্ষা প্রস্তুতির অংশ হিসেবে উত্তরাঞ্চলে যুদ্ধ বিমান মোতায়েনের পরিকল্পনা করা হচ্ছে। এদিকে কূটনৈতিক ক্ষেত্রেও সক্রিয় হয়েছে তুরস্ক। স্থানীয় সময় শনিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে ফোনে কথা বলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয়ে বিবৃতিতে বলা হয়, ইরান ইস্যুতে উত্তেজনা কমাতে এবং আলোচনার পরিবেশ তৈরিতে আন্তর্জাতিক উদ্যোগ বাড়ানোর সুযোগ এখনো রয়েছে। ফোন আলাপে এরদোয়ান জানান, ইরানের ওপর সাম্প্রতিক হামলার পরবর্তী পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে আঙ্কারা। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, দীর্ঘমেয়াদী সামরিক হস্তক্ষেপ শুধু মধ্যপ্রাচ্য নয়, বরং আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতার জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে। তাই সামরিক উত্তেজনার পাশাপাশি কূটনৈতিক সমাধান খোঁজার উপরেও জোরদার দিচ্ছে তুরস্ক। শিউলি রোজা, সময় সংবাদ। ইরানে সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্রের সঙ্গে পশ্চিমা মিত্রদের ফাটল আরও স্পষ্ট হয়ে উঠছে। একদিকে ইউরোপীয় নেতারা যেমন আন্তর্জাতিক আইন ও নৈতিকতার কথা বলছেন, অপরদিকে ওয়াশিংটনের চাপের মুখে নীরবতাকে বেছে নিয়েছেন অনেকে। ব্রিটেন, স্পেন ও জার্মানির প্রতিক্রিয়ায় ইঙ্গিত মিলছে ভিন্ন রাজনৈতিক সমীকরণ। প্রশ্ন উঠেছে, পশ্চিমা বিশ্বের আন্তর্জাতিক ব্যবস্থা নিজেদের ভেতরে সংকটে পড়তে যাচ্ছে কিনা। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর আলোচনায় উঠে এসেছে ব্রিটিশ ও যুক্তরাষ্ট্রের বিশেষ সম্পর্ক নীতি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করে বলেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার দিয়েগো গার্সিয়া ঘাঁটি ব্যবহারের অনুমতি দিতে দেরি করেছেন। ভারত মহাসাগরের চাগজ দ্বীপপুঞ্জে অবস্থিত এই ঘাঁটিকে ইরানের বিরুদ্ধে অভিযান চালানোর জন্য গুরুত্বপূর্ণ মনে করে ওয়াশিংটন। যদিও স্টারমার পাল্টা বলেন, ব্রিটিশ ঘাঁটি থেকে মার্কিন বিমান পরিচালনায় দুই দেশের ঘনিষ্ঠ সম্পর্কের প্রমাণ। ইরানে হামলার বিষয়টি অভ্যন্তরীণ ব্রিটিশ রাজনীতিতেও সংবেদনশীল হয়ে উঠেছে। ইন্টারনেট ভিত্তিক আন্তর্জাতিক গবেষণা সংস্থা ইউগভ এর জনমত জরিপে দেখা গেছে, ইরানের বিরুদ্ধে যুদ্ধকে সমর্থন করছে মাত্র 28% ব্রিটিশ নাগরিক। বিশ্লেষকরা মনে করছেন, স্টারমার হয়তো ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের মতো সরাসরি মার্কিন অভিযানে জড়াতে চান না। 2003 সালে ইরাকে মার্কিন অভিযানে ব্লেয়ারের সমর্থন ব্রিটিশ রাজনীতিতে এখনও এক বিতর্কিত অধ্যায়।
ইউরোপের আরেক গুরুত্বপূর্ণ বিভাজন দেখা গেছে স্পেনকে ঘিরে। দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ স্পষ্টভাবে জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে হামলায় স্পেনের ঘাঁটি ব্যবহার করতে পারবে না মার্কিন বাহিনী। তাদের এই অবস্থানে ক্ষুব্ধ হয়ে ট্রাম্প স্পেনের সঙ্গে বাণিজ্য স্থগিত করারও হুমকি দেন, যা ইউরোপীয় মিত্রদের সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা আরও বাড়িয়ে দেয়। এদিকে জার্মানির অবস্থানও ইউরোপের ভেতর দ্বিধা তুলে ধরছে। মার্কিন সফরে গিয়ে চ্যান্সেলর ফ্রেডরিক মের্চ ট্রাম্পের সমালোচনার মুখে কার্যত নীরব ছিলেন। একই সময়ে ইউরোপীয় কমিশন প্রধান উর্সুলা ভন ডার লায়েন ও পররাষ্ট্র নীতি প্রধান কাজা কালাস এর বক্তব্য, যুক্তরাষ্ট্র ও ইউরোপের একক অবস্থান তৈরি করতে পারছে না। বিশ্লেষকদের মতে এই সংকট পশ্চিমা বিশ্বের নৈতিক অবস্থানকেও প্রশ্নের মুখে ফেলছে। বরকতুল্লাহ, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ভেনেজুয়েলা সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি যুক্তরাষ্ট্রের। কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারে সম্মত কারাকাস। হাভানার সঙ্গে চুক্তির পথে ওয়াশিংটন, দাবি ট্রাম্পের। পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে আগে ভাগে টিকিট কেটেও দেশে ফেরা অনিশ্চিত মধ্যপ্রাচ্যের প্রবাসী বাংলাদেশিদের। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েল সংঘাতের জেরে অনেক দেশই ফ্লাইট স্থগিত রেখেছে। এতে চরম দুশ্চিন্তায় পড়েছেন কুয়েত প্রবাসী বাংলাদেশিরা। মঈন সুমনের রিপোর্ট। প্রবাসী বাংলাদেশিদের কাছে ঈদ মানেই দীর্ঘ প্রতীক্ষার পর নারীর টানে বাড়ি ফেরা। সে স্বপ্ন পূরণে কুয়েতে বসবাসকারী অনেক প্রবাসী মাসখানেক আগেই বুক করে রেখেছিলেন বিমানের টিকিট। তবে মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা সে স্বপ্নে বাধা হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন দেশের আকাশপথ ও বিমানবন্দরগুলো সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন হাজারো যাত্রী। দেশে যাওয়ার জন্য টিকিট কিনছিলাম, কিন্তু এখন যে অবস্থা এই দেশের অবস্থা খারাপ অনেক আর কি। তো ঈদের আগে যাওয়ার চেষ্টা ছিল আর কি। এখন অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছি। সরকারের কাছে একটা আবেদন যে যদি স্বাভাবিক হয় তাহলে আমাদের একটু যেভাবে নেয়ার ব্যবস্থা করে সরকারের কাছে। ভুক্তভোগীদের তালিকায় কেবল কর্মজীবীরাই নন, রয়েছেন ভ্রমণকারীরাও। কেউ কেউ অল্প সময়ের জন্য মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ভ্রমণে এসে আটকা পড়েছেন। প্রতিনিয়ত এয়ারলাইন্স অফিসগুলোতে যোগাযোগের পরেও কাটছে না দুশ্চিন্তা। আমরা আব্বুর কাছে ঘুরতে আইছি, এখন আমরা যাওয়ার সময় যুদ্ধ লেগে গেছে, এখন যাওয়া পারে না। এখন এয়ারপোর্টে একটা বোম মারছে, এখন এই সেই যাবো কবে আল্লাহ জানে। বিমানের টিকিট হাতে থাকা সত্ত্বেও এই অনিশ্চয়তায় প্রবাসীদের ঈদের আনন্দকে ম্লান করে দিচ্ছে। তবে শিগগিরই আকাশপথে ফ্লাইট চলাচল স্বাভাবিক হবে, এমনটাই আশা তাদের। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে আমিরাতের জনগণ ও দর্শনার্থীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার কথা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। তিনি সতর্ক করে বলেন, আমিরাতের ঐক্য ও সার্বভৌমত্ব রক্ষায় কোনো আপোষ করা হবে না। আমরা এখন যুদ্ধের মাঝখানে আছি। আমরা আমাদের কর্তব্য পালন করব। আমাদের দেশ এবং দেশের মানুষকে রক্ষা করাই আমাদের দায়িত্ব। কেনিয়ার রাজধানী নাইরোবিতে আকস্মিক বন্যার তাণ্ডবে অন্তত 23 জনের মৃত্যু হয়েছে। রাস্তাঘাট, যানবাহন ও ব্যবসা প্রতিষ্ঠান ভেসে গেছে প্রবল স্রোতে। একই সময়ে যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলেও টর্নেডোর আঘাতে নিহত হয়েছেন অন্তত 8 জন। দুর্যোগের পর উদ্ধার অভিযান চললেও সতর্ক করেছে আবহাওয়া কর্তৃপক্ষ। ঝড় ও ভারী বৃষ্টি এখনো থামেনি। শুক্রবার রাতের প্রবল বর্ষণে হঠাৎ বন্যায় তলিয়ে যায় কেনিয়ার রাজধানী নাইরোবির বিভিন্ন এলাকা। বিশেষ করে শিল্পাঞ্চল ঘিরে থাকা গ্রোগান রোড এলাকায় সড়ক, যানবাহন ও ভবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ডুবে যাওয়া সড়ক থেকে মরদেহ উদ্ধার করতে অভিযান চালাতে দেখা যায় পুলিশ ও উদ্ধার কর্মীদের। কর্তৃপক্ষ জানিয়েছে, পানির স্রোতে বহু গাড়ি উল্টে অনেক মানুষ আটকা পড়ে। বন্যার সময় বাসে 33 যাত্রী নিয়ে বিপদে পড়েন এক চালক। ঘন্টার পর ঘন্টা যানজটে আটকে থাকার পর আচমকাই বাসে পানি ঢুকে পড়ে বলে জানান তিনি। পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠলে যাত্রীদের নিয়ে নিজেরাই উদ্ধার কাজে নেমে পড়েন। নারী ও শিশুদের আগে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন তারা। ক্ষয়ক্ষতির মুখে পড়েছে স্থানীয় ব্যবসাও। বৃষ্টির কারণে দোকানের সব পণ্য, সঞ্চয় ও দিনের বিক্রির টাকা হারান বিক্রেতারা। পানির স্রোত বাড়তে থাকায় কিছুই রক্ষা করতে পারেননি তারা। একই সময়ে যুক্তরাষ্ট্রের মিশিগান ও ওকলাহোমা অঙ্গরাজ্যে টর্নেডোর আঘাতে অন্তত 8 জন নিহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত এলাকায় ভেঙে পড়েছে ভবন, উল্টে গেছে গাড়ি এবং বিচ্ছিন্ন হয়েছে বিদ্যুৎ সংযোগ। কর্তৃপক্ষ জানিয়েছে, আরও বজ্রঝড় ও আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে গ্রেট লেকস অঞ্চল থেকে টেক্সাস পর্যন্ত বিস্তৃত এলাকায়। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ভেনেজুয়েলার সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারে সম্মত হয়েছেন কারাকাসের অন্তর্বর্তীকালীন সরকার ডেলসি রদ্রিগেজ।
এদিকে দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী কিউবা ও এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পথে রয়েছে বলে দাবি করেছেন ট্রাম্প। ফ্লোরিডায় অনুষ্ঠিত শিল্ড অফ দ্য আমেরিকাস সামিটে দেয়া বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন ভেনেজুয়েলার বর্তমান সরকারকে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে। ওয়াশিংটনের দাবি দেশটিতে রাজনৈতিক রূপান্তর ও ভবিষ্যৎ নির্বাচনের পথ তৈরির লক্ষ্যে এই পদক্ষেপ। চলতি বছরের জানুয়ারিতে নাটকীয় অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে যুক্তরাষ্ট্র। তার বিরুদ্ধে মাদক পাচার ও সন্ত্রাসবাদ সংক্রান্ত একাধিক অভিযোগ আনা হয়, যা মাদুরো অস্বীকার করেছেন। ওই ঘটনার পর দেশটির ক্ষমতার ভার নেন ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ, যিনি বর্তমানে অন্তর্বর্তী নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রথম দিকে বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে কঠোর অবস্থান নিলেও সাম্প্রতিক সময়ে ওয়াশিংটনের সঙ্গে সমঝোতার পথে হাঁটছেন রদ্রিগেজ। শুক্রবার তিনি জানান, যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলা আবার কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারে সম্মত হয়েছে। বলেন, দুই দেশের মধ্যে দীর্ঘদিনের ঐতিহাসিক মতপার্থক্য এবার আলোচনার মাধ্যমেই সমাধানের চেষ্টা করা হবে এবং ভবিষ্যতে সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলা হবে। লাতিন আমেরিকার রাজনীতিতে আরও পরিবর্তনের ইঙ্গিত দেন ট্রাম্প। তার দাবি, দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী কিউবাও এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পথে। ট্রাম্প বলেন, দেশটি আলোচনার শেষ প্রান্তে পৌঁছে গেছে এবং খুব সহজেই একটি সমঝোতা তৈরি হতে পারে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। 16 বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নিষিদ্ধ করেছে ভারতের কর্ণাটক রাজ্য। বেঙ্গালুরুর মতো প্রযুক্তি কেন্দ্র থাকা এই রাজ্যই প্রথম এমন পদক্ষেপ নিল ভারতে। শুক্রবার রাজ্যের বার্ষিক বাজেট ভাষণে মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া জানান, মোবাইল ব্যবহারের বাড়তি নেতিবাচক প্রভাব ঠেকাতেই 16 বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করা হয়েছে। তবে এই নিষেধাজ্ঞা কবে থেকে কার্যকর হবে সে বিষয়ে নির্দিষ্ট সময়সীমা এখনও ঘোষণা করা হয়নি। পাশাপাশি অন্ধ্রপ্রদেশ সরকারও 13 বছরের নিচে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে বিধিনিষেধ আরোপের বিষয়টি চিন্তাভাবনা করছে। ಮೊಬೈಲ್ ಬಳಕೆಯಿಂದ ಮಕ್ಕಳ ಮೇಲೆ ಬೀರುವ এই ছিল আন্তর্জাতিক সময়ে।